আন্তর্জাতিক সপ্তাহ 1 থেকে 7 মে 2025। ভারতের ভূপাতিত 5টি যুদ্ধবিমানের 3টি রাফাল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশটি পার্লামেন্টে জানিয়েছেন তার দেশের নিরাপত্তা বাহিনী গুলি করে 5টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। তিনি বলেন এর মধ্যে 2টি কাশ্মীরে এবং একটি ভারতের বাথিন্দায় ভূপাতিত হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী এর আগে একই দাবি করেছে। ভারত এখন এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। পার্লামেন্টের শেহবাজ শরীফ দাবি করেন ভারত গত রাতে সম্পূর্ণ প্রস্তুত হয়ে আক্রমণ চালিয়েছে। সেখানে তাদের 80টি বিমান অংশ নিয়েছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন বিধ্বস্ত ভারতীয় বিমানের মধ্যে 3টি রাফাল বিমানও ছিল। ভারত তার রাফাল বিমানের জন্য খুবই গর্বিত বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন পাকিস্তান ভারতের পরিকল্পনা সম্পর্কে আগেই অবগত ছিল এবং পাকিস্তানি সামরিক বাহিনী প্রস্তুত ছিল যে ভারতের বিমান কখন উড়বে এবং কখন তারা সেগুলিকে সমুদ্রে ফেলে দেবে। আমরা সতর্ক না হলে 5টার জায়গায় 10টা বিমান গুলি করে ভূপাতিত করা হতো। উল্লেখ্য ভারত 63,000 কোটি রুপিতে ফ্রান্স থেকে আরও 26টি রাফাল মেরিন যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। এর মধ্যে রয়েছে 22টি একক আসনের ও 4টি দ্বৈত আসনের বিমান। পাকিস্তানের F-17 যুদ্ধবিমান কোম্পানির শেয়ারের দাম কমলো ভারতের রাফাল যুদ্ধবিমানের। পাকিস্তান বিমান বাহিনী ফরাসি তৈরি রাফাল যুদ্ধবিমান সহ একাধিক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার খবর প্রকাশের পর বুধবার চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের শেয়ারের দাম 1,17% বেশি বেড়েছে। পাকিস্তান বিমান বাহিনীর ব্যবহৃত J-10 এবং F-17 যুদ্ধবিমান নির্মাণকারী কোম্পানি হচ্ছে CAC। শেনজেন স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারের দাম 71.808 ইউয়ানে উন্নীত হয়েছে, যা আগের চেয়ে 18% বেশি। প্রতিবেদন লেখার সময় CAC তার শেয়ার সবুজ অবস্থায় ছিল এবং 68.88 ইউয়ানে লেনদেন হচ্ছিল, যা আগের তুলনায় 16.29% বেশি। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নিশ্চিত করেছেন দেশটির বিমান বাহিনী রাতারাতি 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে মোট 6টি ভারতীয় বিমান ধ্বংস করা হয়েছে। এর মধ্যে 3টি রাফায়েল জেট, একটি MiG-29, একটি Su-30 এবং একটি হেরন নজরদারি ড্রোন। অন্যদিকে ভারতের হামলায় পাকিস্তান বিমান বাহিনীর কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। সব ইউনিট নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে বলে একজন পাকিস্তানি সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন। অন্যদিকে রাফায়েল যুদ্ধবিমানের নির্মাতা কোম্পানি ফ্রান্সের ডাসাল্ট এভিয়েশনের শেয়ারের দাম প্যারিস স্টক এক্সচেঞ্জে পড়ে গেছে। কোম্পানিটির শেয়ারের দাম 5.40 ইউরো বা 1.68% কমে 324 ইউরোতে দাঁড়িয়েছে। সামগ্রিকভাবে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন রাফায়েলের যুদ্ধক্ষেত্রে পারফরম্যান্স নিরীক্ষা শেষে ডাসল্টের শেয়ার আরও 5% কমে যেতে পারে। বিনিয়োগকারীদের মনোভাবের এই ব্যাপক পরিবর্তনকে চীনের সহযোগিতায় নির্মিত F-17 এবং J-10C জেটের পারফরম্যান্সের উপর বিশ্ববাজারের আস্থার লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। একই সাথে পাকিস্তান বিমান বাহিনীর সক্ষমতাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করা হচ্ছে। অন্যদিকে এই ঘটনাবলী ভারতের রাফাল বহরের যুদ্ধ প্রস্তুতি ও নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে বিতর্ক জাগিয়ে তুলছে। গাজায় নিহত 2 শতাধিক সাংবাদিক, জাতিসংঘের সতর্কতা জারি। গাজা উপত্যকায় সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনার গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার দপ্তর। বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস উপলক্ষে 2 মে জাতিসংঘের এই সতর্কতা সামনে আসে। গত বছরের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় শতাধিক সাংবাদিক নিহত হয়েছে, যাদের মধ্যে নারী সাংবাদিকও রয়েছে। এই ভয়াবহ চিত্র গণমাধ্যমের স্বাধীনতা মানবাধিকারের জন্য একটি অশনি সংকেত, এমনটাই বলছেন পর্যবেক্ষকরা। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় OHCHR এর তথ্যমতে 2023 সালের 7 অক্টোবর থেকে 2024 সালের মে মাস পর্যন্ত গাজায় অন্তত 221 জন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের মধ্যে 28 জন নারী। ইউনেস্কো তথ্য অনুযায়ী এদের মধ্যে অন্তত 47 জন সাংবাদিক দায়িত্ব পালন করে নিহত হয়েছেন, অর্থাৎ তারা তখন স্পষ্টভাবে প্রেস ভেস্ট বা পরিচয়পত্র পরিহিত অবস্থায় ছিলেন। একই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলের হাতে এখনও 49 জন সাংবাদিক আটক রয়েছে। জাতিসংঘের ভাষ্যের মধ্যে সাংবাদিকদের উপর নির্যাতন, যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন এসবে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী গড়ে তোলা লঙ্ঘন ও যুদ্ধ অপরাধে শামিল হতে পারে। ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে আটক সাংবাদিকরা জাতিসংঘকে জানিয়েছেন তাদের পেশাগত কাজ নিয়ে জিজ্ঞাসাবাদের সময় মারধর, অপমান ও যৌন সহিংসতার মতো ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের হয়েছে। এছাড়া একজন সাংবাদিক বলেন প্রেস ভেস্ট এখন আর রক্ষা করে না, বরং আমাদের টার্গেট বানিয়ে ফেলে। তিনি বলেন ইচ্ছাকৃতভাবেই সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। জাতিসংঘের মতে এসব নির্যাতন মূলত ফিলিস্তিনি মিডিয়ার ওপর লাগাতার দমন পীড়নের অংশ, যা দীর্ঘদিন ধরে চলে আসছে। এসব হামলা কেবল ব্যক্তি সাংবাদিক নয়, বরং পুরো গণমাধ্যম ব্যবস্থার উপরে আঘাত। এদিকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতি না হয় ইসরায়েল গাজার দক্ষিণ অংশে স্থল অভিযানের পরিধি আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ক্যান জানায় নতুন মানবিক অঞ্চল তৈরির পাশাপাশি সেখানে অতিরিক্ত রিজার্ভ সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে। দক্ষিণ গাজার মোরাক করিডর থেকে রাফা পর্যন্ত অঞ্চলে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা যাচাই শেষে স্থানান্তর করা হবে এবং মার্কিন এনজিওগুলো তাদের খাদ্য ত্রাণ বিতরণ করবে ইসরায়েলের সেনা তত্ত্বাবধানে। সামরিক ক্লান্তি সত্ত্বেও এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির।
গণমাধ্যমের স্বাধীনতা যে এক অমূল্য সম্পদ ও মানবাধিকারের একটি অপরিহার্য বস্তু স্তম্ভ গাজার সাংবাদিকদের রক্তাক্ত অভিজ্ঞতা সেটিকে গভীরভাবে স্মরণ করিয়ে দেয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন প্রয়োজন নিরপেক্ষ তদন্ত, জবাবদিহির পথ সুগম করে সাংবাদিকদের জীবন ও পেশাগত নিরাপত্তা রক্ষা নিশ্চিত করা।